সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। চোখ হচ্ছে একটা স্পর্শকাতর একটা অংশ, আর এই চোখে যদি সামান্যতম ব্যথা যদি আমরা পাই, আমরা কিন্তু খুব বেশি আমরা টেনশন করি বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, চোখে যদি কোনো ধরনের অ্যালার্জিক প্রবলেম হয় বা কোনো ইচিং হয়, সেক্ষেত্রে আসলে প্রাথমিক অবস্থায় ঘরোয়াভাবে কি ট্রিটমেন্ট করা যেতে পারে? একটু চুলকানো, আমরা বলি যে একটু চুলকানোই তো, কিন্তু জিনিসটার পিছনের যে কারণটা এটা তো আর একটু না। জি। এখন যেটা সাধারণত হয় যে যারা আমরা যেহেতু সবসময় ডিভাইসে থাকি, স্ক্রিনে থাকি, কম্পিউটার, ল্যাপটপ, সারাদিনই তো এগুলোর মধ্যে থাকি, যাদের শুষ্কতা আছে, ড্রাইনেস আছে, তারা যদি দীর্ঘক্ষণ কম্পিউটারে থাকে তাহলে কিন্তু এই ইচিংটা হবে। এখন এই ড্রাইনেসের জন্য যদি ইচিং হয় তাহলে তো তাকে এই স্ক্রিন আওয়ার কমায় দিতে হবে, প্লাস সেই আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায়, আচ্ছা, এটা দিতে হবে। আর যদি এমন হয় যে আউটডোরে যাচ্ছে, ধুলাবালির কন্ট্যাক্টে আসার পরে তার চুলকাচ্ছে, অথবা কোনো গার্ডেনে গেছে, বাগানে গেছে, চুলকাচ্ছে, এখন যে ফুলের রেণু যেগুলো, এগুলো তো ইয়ে করে। আবার যারা ওই যে পশু পাখি বা ওই পোষা বিড়াল পালে, এদের সংস্পর্শে যখন যায় তখন আবার দেখা যায় যে কারো কারো এরকম চুলকাচ্ছে। আচ্ছা, তো এই চুলকানিটা আবার অ্যালার্জি, এটা কিন্তু ড্রাইনেসের ইস্যু না। এটা যদি হয় তাহলে বাজারে যেটা পাওয়া যায় ওই চুলকানি কমানোর জন্য অলোপ্যাটাডিন, এই গ্রুপের ড্রপ পাওয়া যায়। এটা একবার, দুইবার, তিনবার এভাবে দিলে এটা নিরাময় হবে। আচ্ছা, এটা কি লাইফ লং ইউজ করতে হয়? এখন যদি অ্যালার্জির ভাব যদি থাকে, আবার যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করে, যদি কারো করে অ্যালার্জি থাকে, এই একই সমস্যা হবে। আচ্ছা, অ্যালার্জি হয়তো পড়লো, হয়তো 2-3 ঘন্টা পড়লো, অসুবিধা নাই, কিন্তু যখন একটু এক্সটেন্ডেড টাইম পড়লো, 7-8 ঘন্টা পড়লো, তারপরে দেখা গেল যে চুলকানো, আচ্ছা, চোখ লাল, একদম হচ্ছে। কন্ট্যাক্ট লেন্স অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই কন্ট্যাক্ট লেন্স পরার পরে তার কমফোর্ট ফিল করে না, এবং পরলেও সেটা আসলে পরবর্তীতে চোখ একটু রেডিশ হয়ে যায় বা ইচিং হয়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এটার কয়েকটা কারণ তো আছেই। একটা হলো যে কন্ট্যাক্ট লেন্স যখন পরে তখন এটা হলো পরিবেশ, বাইরে যে পানি, চোখের পানি, তার থেকে কর্নিয়ার মাঝখানে একটা ব্যারিয়ার। তো এই পানি থেকে যে অক্সিজেন যায় এটা কিন্তু তখন কম্প্রোমাইজড হয়, সম্পূর্ণ নিউট্রিশন সে পাবে না। আচ্ছা। আরেকটা হলো যে ওই যে সলিউশন যেগুলো কন্ট্যাক্ট লেন্স ইউজ করে, এগুলো তো আমরা বলি যে একটা সার্টেন মেয়াদ আছে তার। এখন যেটা হয়, অসাধু ব্যবসায়ীদের কবলে পড়ে অনেক সময় ট্যাগটা চেঞ্জ করে দিলেই তো মেয়াদ আবার ফ্রেশ হয়ে যায়। সেটা আসলে আমাদের মতো সাধারণ মানুষের বোঝারও কোনো উপায় নেই। তো এটা এখানে একটা প্রবলেম হয়। আরেকটা হয় সত্যি কারো থাকে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, কম্পোনেন্ট থাকে, কন্ট্যাক্ট লেন্সের হইতে পারে, সলিউশনের হইতে পারে, আচ্ছা, ওইটারই তার একটা অ্যালার্জিক কম্পোনেন্ট আছে। সেরকম যদি হয় তাহলে তাকে কন্ট্যাক্ট লেন্সের আওয়ার কমায় দিতে হবে অথবা বাদ দিতে হবে। আচ্ছা। আর যদি এরকম যে সলিউশনের প্রবলেম হচ্ছে তাহলে একটা ব্র্যান্ড চেঞ্জ করে অন্য ব্র্যান্ডে যেতে হবে। আমরা যখন কন্ট্যাক্ট লেন্সটাকে যখন কোনো একটা ছোট কৌটাতে আমরা প্রিজার্ভ করি, সেই সলিউশনটা আসলে কতদিন পর পর চেঞ্জ করলে আসলে সেই লেন্সটা ভালো থাকবে এবং সেই লেন্সটা যখন আমরা চোখে পরবো চোখের কোনো ক্ষতি হবে না? আমরা একটা বলি যে ইয়ারলি, যেটা বলি যে একটা কন্ট্যাক্ট লেন্স 1 বছর ব্যবহার করবে, এটা হলো একটা কন্টেনারে ডুবিয়ে রাখতে হয়। আচ্ছা। আর না হলে ড্রাই হয়ে ক্র্যাক হয়ে যাবে। তো এটা শুধু ড্রাইনেসটার জন্য ডুবিয়ে রাখতে হয়, কিন্তু ইউজ করার আগে এটাকে আবার ওয়াশ করতে হবে। আচ্ছা। ওয়াশ করতে ওই সলিউশন দিই, ফ্রেশ সলিউশন আবার নিয়ে ওয়াশ করে তারপরে পড়তে হবে। কারণ হলো যে চোখে যখন ব্যবহার করে তখন অনেক সময় ওই যে টিয়ার থেকে প্রোটিন পার্টিকেল, এইগুলো এটার কন্ট্যাক্টে এসে লেগে থাকে। এখন যদি এটা এইভাবে থাকে, আবার যদি কেউ পরে, তখন ওই যে পার্টিকেল, যেটা প্রোটিন পার্টিকেল,
এটার ফ্রিকশনে দেখা যাবে যে ক্ষত হয়ে যাবে কর্নিয়াতে, আচ্ছা, ইরোশন হয়ে এবং যাবে। সেই সলিউশনটা আসলে কতদিন পর পর চেঞ্জ করা উচিত? এটা ওখানে লেভেলে দেওয়া থাকে কতদিন, হয়তো কোনোটা 1 মাস 1.5 মাস, এর বেশি না। স্যার, কোন কোন ধরনের ব্যথা হলে আসলে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়, বা চোখের সাদা অংশ যেটা রয়েছে বা কালো অংশ যেটা রয়েছে, কি কি ধরনের ক্ষতিগ্রস্ত আসলে তারা হতে পারে? চোখটা এতটাই স্পর্শকাতর এবং এতটাই সফট, এটা কিন্তু চারপাশে কিন্তু হাড্ডি, একদম শক্ত বোনের ভিতরে। কারণ এটা জানাই আছে যে এতটা সফট একটা অঙ্গ, তাকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু প্রবলেম হলো দেখার জন্য এটা তো বাইরে ওপেন করা আছে, তো বাইরের সাইডটা, সামনের সাইডটা তো আর বন্ধ করার সুযোগ নেই। তারপরে একটা ব্যারিয়ার আছে, লিড পাতা, যাতে কোনো ধুলাবালি পড়লে যেন পাতাটা বন্ধ করে এটাকে প্রোটেক্ট করা যায়। কিন্তু যদি একটা বালুর কণাও যদি চোখে পড়ে, বাদামের একটা খোসা, এটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। এখন মনে করেন যে একটা কণা পড়লো আর আপনি একটু রাবিং করলেন, আচ্ছা, এটাই যথেষ্ট, একদম পুরা কর্নিয়াকে অ্যাব্রেশন করে দেবে। তো সেই জন্যে আপনি যত সূক্ষ্ম বা যত বা অল্পই হোক, যদি অনুমান করেন যে এটা চোখে কিছু পড়ছে, আচ্ছা, তাহলে রাবিং করা যাবে না, একটু পানি দিয়ে একটু ওয়াশ করা যেতে পারে। আচ্ছা, যদি তারপরে দেখা যায় যে কমফোর্ট ফিল করতেছে, দেন ওকে। আর যদি দেখা যায় না যায় ওটা খুঁচাচ্ছে, আচ্ছা, তাহলে অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ নিতে ডাক্তারের হবে। কাছে যেতে হবে। রাবিং করলেও সেটার একটা নিয়ম আছে, সেটি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। সবসময় বলি যে চোখে হাত দেওয়া যাবে না। তো যেটা করতে হয়, যেটা বলেন যে একটু পানির দিয়ে একটু ইয়ে করতে পারেন, অথবা যে হোয়াইট টিস্যু যেগুলো আছে এগুলো দিয়ে একটু করতে পারেন। আর যারা মেকআপ ইউজ করে তারা হয়তো মেকআপ রিমুভালের জন্য একটু তো ইউজ করতেই হবে, আচ্ছা। কিন্তু সেটা যতটুকু সাপ্লি করা সম্ভব। এবং কেমিক্যাল যেটা, এটা তার নলেজে থাকতে হবে যে এই কেমিক্যালটা সে সবসময় ইউজ করে, একটা আননোন রিমুভাল, এগুলো অ্যাভয়েড করাই ভালো। কর্নিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আসলে এটার ট্রিটমেন্টটা আপনারা কিভাবে করে থাকেন, এবং এক কথায় যদি জানতে চাই, অনেকে সেটিকে অ্যাভয়েড করে থাকে যেটি অনেক ব্যয়বহুল হতে পারে, সেই বিষয়ে আপনার মতামত কি? চোখে ছোট্ট একটা আঘাত, এখানে একটা ছোট্ট একটা আঘাত, পিন হেডের মতো যে সাইজ বা সরিষার মতো একটা সাইজ, এরকম একটা ফোঁটা, কিন্তু আসলে ঢুকছে একটা পিলেট, একটা গানশট পিলেট। তার রক্তক্ষরণ তেমন একটা হয় নাই, কিন্তু সে দেখে না, সমস্ত কিছু ঝাপসা। তার মানে এই পিলেটটা যখন ভিতরে গেছে, তখন ভিতরে অন্যান্য স্ট্রাকচার যেগুলো আছে সেইগুলো ক্ষত করছে, ওখানে ব্লিডিং হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এবং রক্তক্ষরণে পুরা ভিতরটা বদ্ধ হয়ে আছে, আচ্ছা, যার ফলে সে দেখে না। দেখুন বাইরে থেকে তো মনে হচ্ছে যে ছোট, কিন্তু ভিতরে তো অনেক বড়, তার ডিজাস্টার হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তো এটা আবার যদি আপনি এটাকে চিকিৎসকের কাছে শরণাপন্ন যখন হবেন, তখন কিন্তু জিনিসটা এত ছোট না। এখন আপনাকে আল্ট্রাসোনোগ্রাম করলে বোঝা যাবে যে ভিতরে রক্তক্ষরণ হয়েছে কিনা। রক্তক্ষরণ যদি হয়, তাহলে আমরা এক ধরনের চিকিৎসা করি, অপেক্ষা করি যে রক্তক্ষরণটা নিজের থেকেই আবার মিশে যাবে। আচ্ছা, আর যদি বুঝি যে না, মিশার সম্ভাবনা কম, তাহলে আমরা অপারেশন করে, ভিট্রেক্টমি বলি, আমরা এই রক্তটা বের করে দিই। আচ্ছা, এখন দেখা গেল যে শুধু রক্তক্ষরণ না, ভিতরে যে লেন্স আছে, এই লেন্সটা ক্ষত, ইঞ্জুরি, ফোটা হয়ে গেছে, তাহলে দেখা যাবে যখন ছানি পড়ে আছে। আবার তার পিছনে যে আমাদের রেটিনা আছে, এটা যদি রেটিনাকে আঘাত করে থাকে, অনেক সময় দেখা যায় রেটিনা সেপারেট হয়ে গেছে, আচ্ছা, অথবা রেটিনাতে রক্তক্ষরণ। এই যে গত ইয়েতে যেটা আমাদের হলো গণ অভ্যুত্থানের সময়, প্রচুর পিলেট ইঞ্জুরি, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্প্লিন্টার ইঞ্জুরি, এবং এগুলা প্রায় 800-র মতো। এবং অনেকেই আছে যেগুলা তাৎক্ষণিকভাবে বোঝা গেছে যে সব শেষ। আচ্ছা, হয়তো কাউন্সেলিং করতে যায়, হয়তো সময় নিচ্ছে, যে আমরা চেষ্টা করতেছি, দেখি, হয়তো পেশেন্টকে সাডেন বললে নিতে পারবে না তো সবটা। আমরা অনেক সময় যেটা করি, অলরেডি আমাদের বোঝা শেষ, আচ্ছা। যেখানে আমাদের আর তেমন কিছু করার নাই। স্যার, চোখে হয়তো স্প্লিন্টার বিদ্ধ, তাদের চোখ ক্ষতিগ্রস্ত হলো, ভবিষ্যতে আসলে তাদের চোখের কন্ডিশনটা কি, ট্রিটমেন্টটা কিভাবে করতে পারলে বা কি করলে তারা আসলে দৃষ্টিশক্তিটা ফিরে পাবে, বা বিকল্প কি উপায় আছে? চোখের প্রত্যেকটা লেয়ারই তো খুব সফট। আপনি যদি একটা খেজুর কাটা দিয়ে একটা এরকমভাবে ঘোটা দেন, আমি ট্রেনিং করার সময় পাইছিলাম ফরিদপুরের 6টা পেশেন্ট, আচ্ছা, যার শত্রুতা আমি করে এই খেজুর কাটা দিয়ে এইভাবে ঘোরা দিছে, এবং তার কোনো লেয়ারকে আলাদাভাবে বোঝা যায় না, এটা স্ম্যাশড হয়ে গেছে। তো এখন স্প্লিন্টার যখন একটা ঢুকে, এতটাই স্পিড থাকে তার,
যে তার সাইজ যদি ছোটও হয় কিন্তু ভিতরে যখন ঢুকে তখনই পুরো স্ট্রাকচারটাকে একদম দলিত মথিত করে দেয়। আচ্ছা, তো তখন ওখানে যে তোর লেয়ারগুলোতে আলাদা বোঝা যায় না। এখন বাইরে থেকে যখন আমরা দেখি তখন দেখলাম যে চোখের অবয়ব তো ঠিক আছে, বড়দের একটু ছোট হয়েছে, কিন্তু ভিতরে তো তার একদম মানে ওই সিডর আসলে যেরকম হয় আচ্ছা, এরকম। তো এই কেসগুলো আসলে মানে আর তেমন কিছু থাকে না। স্যার অনেকের ক্ষেত্রে ভেতরের যে স্প্লিন্টার যেটি রয়েছে সেটি আসলে কখনোই বের করা সম্ভব না। না, স্প্লিন্টারটা বের করা যায়, কিন্তু পিলেট যেগুলো থাকে আচ্ছা, স্পিলেটের ব্যাপারে বের করা যায়, কিন্তু স্পিলেটের ব্যাপারে আমাদের এটা হলো স্পিলেটটা কিন্তু স্টেরাইল, ভিতরে যদি দীর্ঘ বছরও থাকে এটা এরকম নিরাপদেই থাকতে পারে। এখন সমস্যাটা হয় যে পিলেটটা এমন এক জায়গায় কোনো একটা রক্তনালীর সাথে কোনো একটা নার্ভের এমন জায়গায় ঢুকছে, আমি যদি বের করি, বের করার সময় যে ইনজুরিটা হবে, ক্ষতটা হবে, তাতে যেটুকু আছে এইটুকু লস হয়ে যেতে পারে। তখন আমরা বলি যে ঠিক আছে যেমনি আছে থাকো। আচ্ছা, কারণ এখন তো তার অ্যাক্টিভ লাইফ, এখন যদি আরো যদি 10-15 বছর যদি আনডিস্টার্ব থাকে আচ্ছা, আচ্ছা, তাহলে একটা অ্যাক্টিভ লাইফ সে পার এক্ষেত্রে করতে আপনারা পারবে। আসলে বিকল্প কি উপায়ের কথা তাদেরকে পরামর্শ দিচ্ছেন? বিকল্প যেটা হলো যে আমরা ওই ভিট্রেক্টমি যেটা বললাম, এটা আলাদা ফেসিলিটি, এটা বাংলাদেশে কিন্তু সব জায়গায় নেই। আমাদের টারসিয়ারি লেভেলে কয়েকটা সেন্টারে আছে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে। তো এখন এটা হলো সমন্বিত উদ্যোগ, আচ্ছা। ভিট্রেক্টমি করে রক্ত বের করে তারপরে রেটিনাকে যেটা আছে সেটাকে যদি যথাস্থানে রাখা যায়, এটা তাৎক্ষণিকভাবে যতটুকু সম্ভব। কিন্তু এখন যদি ফোঁটাটা কর্নিয়া ফোঁটা করে গেছে, আচ্ছা, তাহলে কর্নিয়াটা তো ইনজুরি হয়েছে, হিল হলেও কর্নিয়াটা অপাসিটি হয়ে গেছে, এটা ট্রান্সপারেন্সি নাই, তাহলে পরবর্তী সময় এটা কর্নিয়ার সংযোজন করতে হবে। এখন ভিতরে লেন্সটা ক্যাটারেক্ট হয়ে গেছে, ছানি পড়ে গেছে, তাহলে যদি ভিতরে স্ট্রাকচারগুলো ঠিকমতো থাকে তাহলে ছানি অপারেশন করে লেন্স লাগাইলে তাহলে হবে। আচ্ছা, এখন একদম পিছনে রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেছে, তাহলে রেটিনার ডিটাচমেন্ট হলে যে আরেকটা সার্জারি, ভিতরে রক্তক্ষরণ আছে, এটা ভিট্রেক্টমি করতে হবে, তাহলে অনেকগুলো সার্জারি এখানে পেন্ডিং। এখন একটা ক্ষত আঘাতপ্রাপ্ত চোখে আমরা একটা নর্মাল চোখে ফুল প্রিকশন নিয়ে প্রস্তুতি নিয়ে করার পরেও দেখা যায় যে অনেক সময় একটু অসাবধান হলে একটা জটিলতার সামনে পড়ে যায়। আর এই আঘাতপ্রাপ্ত চোখের তো ভিতরে কোনো স্ট্রাকচারই যথাস্থানে নাই। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে কি আপনার সার্জারিগুলো কি পর্যায়ে পর্যায়ে ভাবে আপনারা করে থাকেন? পর্যায়ে, হ্যাঁ পর্যায়ে, সবগুলো তো আমরা একসাথে করতে পারবো না, সেরকম ফেসিলিটি নাই, এরকম ইয়েও নাই। আরেকটা হলো যে যদি কোনো এরকম এক্সপার্টাইজ থাকেও, আঘাতপ্রাপ্ত চোখ কতটুকু নিতে পারবে, কারণ ওই সার্জারিটা তো আরেকটা আঘাত। আচ্ছা, ওটাকে আমরা সার্জিক্যাল ট্রমা, অর্থাৎ সেটি ব্যক্তি বিশেষে তার আসলে কন্ডিশনটার উপর ডিপেন্ড করে আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন। স্যার আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই চোখের আঘাত সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চোখ ভালো রাখতে গেলে আপনি কোন ধরনের খাবার খাবেন? আমাদের ছোট্ট যে শিশুটা বেড়ে উঠছে তারও কিন্তু যাতে দৃষ্টিশক্তি ভালো থাকে সেজন্যও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দরকার তার জন্য। তো আমাদের দৃষ্টিশক্তি যাতে ভালো থাকে সেজন্য আমরা ভিটামিন এ যুক্ত খাবার কিন্তু একটা শিশুর খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে, এবং আমাদের বড়দের খাবার তালিকায় কিন্তু অবশ্যই রাখা উচিত। এখন ভিটামিন এ যুক্ত খাবার আসলে কোনগুলো? মিষ্টি কুমড়া, সবুজ শাকসবজি, গাজর, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ যুক্ত এই খাবারগুলো কিন্তু একটু প্রতিনিয়তই আপনার খাবার তালিকায় রাখতে পারেন। যেমন আমরা বলি বাচ্চাদেরকে আপনি যদি মিষ্টি কুমড়া দিতে পারেন, মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ যুক্ত খাবার আপনি যত খাবেন আপনার শিশুর চোখের জন্য কিন্তু সেটা অনেক উপকারী হবে। আমরা বড়রাও কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন কিন্তু মিষ্টি কুমড়া রাখতে পারি। যাদের একটু হজমের সমস্যা থাকে তারা দুপুরের দিকে খাবেন, রাতের দিকে মিষ্টি কুমড়া খাওয়াটা অ্যাভয়েড করলেই হবে। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এরপরে আপনার গাজর, টমেটো, এগুলোতেও কিন্তু প্রচুর ভিটামিন এ থাকে। সবুজ যে শাক রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ ফলমূল আপনি খুব সহজে চিনে নেবেন যেগুলোর রং হলো হলুদ কমলা, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন এ থাকে। যেমন গাজর, টমেটো,
এগুলোর রং দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। লাল শাক, এটার রং দেখেও আপনি বুঝতে পারবেন যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। পাশাপাশি সবুজ যে শাক রয়েছে সেগুলোতেও কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। নিয়মিত কিন্তু আপনি শাক এবং সবজি খাবার তালিকায় রাখতে পারেন। আমরা দেখা যায় শাক সবজি যেভাবে রান্না করি তাতে কিন্তু পুষ্টিগুণটা একটু কমতে থাকে। আমরা বলি যে আপনি 20 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে শাকসবজিটা রান্না করে ফেলবেন, একটু বড় বড় টুকরো করে কাটবেন যাতে হলো পুষ্টিগুণটা বজায় থাকে। কারণ আপনার ভিটামিন এটা যদি আপনি হলো ছোট ছোট টুকরো করে কাটেন তাহলে কিন্তু আপনার নিউট্রিয়েন্টটা কমতে থাকবে। সবজি বা শাক থেকে কিন্তু নিউট্রিয়েন্টটা যত কমে যাবে তত কিন্তু আপনি সেটা থেকে বঞ্চিত হবেন। এই জন্য একটু বড় টুকরো করে কাটবেন। শাক কাটার ক্ষেত্রে একেবারে কুচি কুচি করে না কেটে আগে হলো আপনি ধুয়ে নিয়ে তারপরে একটু বড় টুকরো করে কাটবেন, তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং আয়রন, আয়োডিন এগুলো কিন্তু পেয়ে যাবেন। এরপরে আপনার হলো আমরা বলি যে ক্যালসিয়াম যে খাবার যেগুলো রয়েছে সেগুলো একটু খাবার তালিকায় রাখার জন্য শিশুদের খাবারে দুধ রাখতে পারেন। একটা বাড়ন্ত শিশু তার খাবারে 450 থেকে 500 ml পর্যন্ত মিল্ক রাখতে পারেন। আমাদের বড়দের খাবারেও কিন্তু আপনার 1 গ্লাস করে দুধ প্রতিদিন রাখা উচিত। বাদাম খেতে পারেন প্রতিদিন, কিন্তু আপনি চেষ্টা করবেন 1 মুঠ করে বাদাম খাওয়ার জন্য। শিশুরা যদি দেখা যায় যে বাদাম খেতে চাচ্ছে ওদেরকে নিজের হাতে খেতে দিতে পারেন, অথবা বাদাম পাউডার করে রাখতে পারেন। বিশেষ করে কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে যেগুলো আমাদের চোখের জন্য খুব উপকারী। যদি গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি রাতে বাদামটা ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন বা অথবা মধ্য সকালেও নিতে পারেন। বাদাম যদি আপনি ভিজিয়ে রেখে খান এটাতে যেমন আপনি পুষ্টিগুণ বেশি পাবেন, তার পাশাপাশি কিন্তু দেখা যায় যে এটা থেকে যে গ্যাসের সমস্যা হয়, অনেকের বাদাম খেলে যেমন পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হচ্ছে সেটা কিন্তু হবে না। চোখ ভালো রাখার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে নিয়মগুলো ফলো করার সেগুলো ফলো করতে হবে এবং লং টাইম স্ক্রিনের সামনে আমাদের বসে থাকা যাবে না। একটু গ্যাপ দিয়ে তারপর আমাদের অবশ্যই স্ক্রিন বা ডিভাইস যেটা সেটা ইউজ করতে হবে। এবং খাবার তালিকা যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে কিন্তু শিশুদের এবং আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে আমরা খুব সহজে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবো। খাবার তালিকায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই রাখুন এবং আপনার চোখের যত্ন নিন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবেন। স্যার, চোখের আঘাত যারা পাচ্ছে সেক্ষেত্রে যারা ট্রিটমেন্ট নিচ্ছে কতটুকু সুবিধা তারা পাচ্ছে বা আপনারা কতটুকু সফলজনকভাবে সেই চিকিৎসা সেবাটা দিতে পারছেন? আমাদের যে সেন্টারগুলো আছে এই সার্ভিসটা দিতে পারে এটা ম্যাক্সিমামই ঢাকাতে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান আরও যে একটা প্রতিষ্ঠান আছে এরা সীমিত এই এটা ফেসিলিটি দিয়ে একটা বাল্ক, তো এটা তো রুটিন কেস না যে সবসময় আসে, হঠাৎ এসেছে। এবং হঠাৎ এসেছে যারা, তারা তো সবাই একরকম ইনজুরি নিয়ে আসে নাই, কাজেই এই ইনজুরিটা অ্যাড্রেস করাটা খুব ডিফিকাল্ট। আর আমরা যেহেতু খুব লম্বা সময় না, হয়তো 7-এর পরে এই এনআইওতে এই ফেসিলিটিটা এস্টাবলিশ, তাহলে আমাদের তো খুব লং রেকর্ড আছে তাও তো না। আমাদের পারফরমেন্স কতটুকু এরকম রিসার্চ বেস আমরা ওইভাবে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে এখন আছে চোখের যে কোনো আঘাত সামলানোর মতো আমাদের আছে। আমরা বলতে পারি যে বিগত 10 বছরের তুলনায় এখন 2025 সালে আমরা অনেকটাই সফলজনকভাবে ট্রিটমেন্ট দিতে পারছি। এনআইওতে অনেকগুলো টিম এসেছে, প্রত্যেকটা টিম কমেন্ট করে গেছে যে না, যেটুকু করার দরকার এটুকু করা হয়েছে। তার মানে এসপার এখন আউটকামের ব্যাপারে যেটা হলো, এটা তো আমাদের বাংলাদেশের সব দেশেরই সাইকোলজি, তার স্ট্যান্ডার্ডে সেই করে। এখন সে মনে করে যে যদি সিঙ্গাপুরে হইতো নিশ্চয়ই আরও ভালো সার্ভিস হতো, এবং এটা আমরাও গ্রেড করি। হায়ার ফেসিলিটিতে যখন একটা চিকিৎসা হবে তার পারফরমেন্স তো বেশি হবেই। তো এখন সেটা হলো তো মানে তারা অনেক আগের থেকে প্র্যাকটিস করতেছে, তাদের ফেসিলিটি বেশি। আমাদের তো আমাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডই আমাদের। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এখন বর্তমানে চোখের চিকিৎসা যতটুকু সম্ভব আসলে যদি আমরা মেশিনপত্রের কথা বলি এবং চিকিৎসক যারা রয়েছেন ততটুকু বলা যায় যে সফলজনকভাবেই কিন্তু হচ্ছে এবং আগামীতে আরো ভালো হবে, সেটাই আমাদের প্রত্যাশা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ভালোবাসার 4টি বর্ণ দিয়ে তৈরি একটি ইতিবাচক আবেগপূর্ণ একটি শব্দ,
যার উচ্চারণ আমরা হয়তো স্পিচ দিয়ে করছি, যার অবস্থান আমাদের মনে, এবং যার নিয়ন্ত্রণ হয় নিউরো ট্রান্সমিটার এবং কিছু হরমোন দিয়ে। এখন আমি তো শুরু থেকেই বলেছি যে যদি আমরা একদম বিশ্বের শুরু থেকে যাই, যে এই ভালোবাসার সংজ্ঞাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবেই কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা যদি আদি লগ্নে যাই, আমাদের প্রফেট ইউসুফ আলাইসাল্লাম এবং বিবি জুলেখা, তাদের ভালোবাসার কথা আমরা জানি। আমরা জানি দেবদাস পার্বতীর ভালোবাসার কথা। আমরা জানি ভালোবাসা রাধা কৃষ্ণের ভালোবাসা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।